আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বলে একটা কথা আছে। এই অধিক সন্ন্যাসীতেই গাজন নষ্টের মতো নৈশভোজও নষ্ট হয়ে গেছে। কারণ সবাই নৈশভোজের খবর করছেন। নৈশভোজ বাতিল হলো কেন? তারপর রোহিঙ্গা ওখানে হেলিকপ্টারে প্রদর্শন করার ব্যাপারটা ছিল, সেটা বাতিল করে তিনি অন্য বিমানে সপরিষদ 12 জনকে নিয়ে তিনি ঘুরে এলেন। সার্জিও গোরের কথা বলছি। অথবা দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের ঊর্ধ্বতার বৈঠক কেন? বা তারেক রহমানের সঙ্গে কি কথাবার্তা হলো এবং তারেক রহমান কি বললেন? এবং ভারত এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সমঝোতা পত্র বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারই বা কি দশা হলো এই সার্জিও গোরের ভিজিটের পর, পুরোটাই আমি ব্যাখ্যা করব। একদম যা যা হয়েছে আমি পুরোটাই আপনাদের বলবো। দয়া করে ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমার অনুরোধ রইল। শুরু করছি আমি সার্জিও গোরের নৈশভোজ বাতিল। এখন নৈশভোজ কার সঙ্গে ছিল? সার্জিও গোরের সঙ্গে খলিলুর রহমানের। তার সঙ্গে খলিলুর রহমান সার্জিও গোরের যে সাঙ্গপাঙ্গ, আমি তো বলেছি যে ক্লোজ ডোর মিটিং মানে সেটা একজন থাকবে তার কোনো মানে নেই। 12 জন, তার সেক্রেটারি ফেক্রেটারি সব মিলে 12 জন উপস্থিত। ওদিকে আমাদের খলিলুর রহমান তিনি কি করেছেন? তিনি বিএনপি থেকে, এনসিপি থেকে, ইউনূসের দলের লোক, তারপর এলি তেলি গাঙ্গুরাম, যাকে পেরেছেন তাকে নিমন্ত্রণ করে নৈশভোজে ডেকে পাঠিয়েছেন। যে আমার কত হ্যাডম দেখো, আমি তোমাদের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমি তোমাদের বসিয়ে দিচ্ছি। এখন মার্কিন রাষ্ট্রদূত তো মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন নীতি অনুযায়ী চলেন। তিনি প্রথম এই দৃশ্য দেখে খলিলুর রহমানকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলেন যে নৈশভোজটা হচ্ছে আপনার সঙ্গে, আপনার পরিবার বা আপনার দল, আপনার সমর্থক, আপনার দেশের লোকের সঙ্গে কিন্তু আমার বৈঠক নয়। 1-to-1 বৈঠক মানে আপনার বিদেশ মন্ত্রকের যে সমস্ত প্রতিনিধি আছে তারা থাকবেন, আমার বিদেশ মন্ত্রকের প্রতিনিধি যারা রয়েছেন তারা থাকবেন। এর বাইরে কারোতে থাকার কথা নয়। ঠিক আছে, চলুন আগে আমরা বৈঠকটা শেষ করে নিই বলে একটা আলাদা কামরায় নিজেরা চলে যান 12 জন প্রতিনিধি সহ। আর ওই যে আপনার একজন উপদেষ্টা আছে না, তাই কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এটাও শুনে রাখুন। সেখানে আমি যা যা বলেছিলাম, যে যে প্রশ্নগুলো উত্থাপিত হবে, ঠিক সেই প্রশ্নগুলোই উত্থাপিত হয়েছে। চীনের সঙ্গে চুক্তি, তুর্কির সঙ্গে চুক্তি, এখানে ড্রোন কারখানা, অস্ত্র কারখানা, চীনকে মংলা ভোট দেওয়া, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে দহরম মহরম, তারপরে আরাকান মানবিক করিডোর, সেটা ব্যাপারে ব্যবস্থা না নিয়ে উনি চীনের করিডোর নিয়ে ওনারা পড়েছেন।
যে বিস্তর ঝাড় খেয়েছে, ঝাড় মানে বিস্তর ঝাড় খেয়েছে। বিস্তর ঝাড় খাওয়ার পর তিনি বলেন যে আমার প্রথম হচ্ছে সময়ের অভাব, অফিসিয়ালি যেটা বলেন আমার সময়ের অভাব এবং খাবারের আমার কিছু রেস্ট্রিকশন আছে বলে আমি নৈশ ভোজটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি বলে উনি বেরিয়ে যান। এর পরবর্তী প্রতিক্রিয়া হচ্ছে খলিলুর রহমানের, যেটা আপনারা দেখেছেন। সবকিছুতেই না, আসলে হ্যাঁ বলার তো কোনো জায়গা নেই। উনি কি বলতে পারবেন যে আমার বলে বলে 6 মেরেছেন? পুরো বসিয়ে রেখে আক্ষরিক অর্থে যদি বলেন আপনি ঠাস ঠাস করে চড়ানো, ঠাস ঠাস করে চড়িয়েছেন। এটা গেল প্রথম নিদর্শন। তারপর হচ্ছে আমাদের দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের একটা বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকে তিনি এটা স্বীকার করেছেন দীনেশ ত্রিবেদীর কাছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে চোখে দেখত বাংলাদেশকে এবং যেভাবে শুনেছিল আওয়ামী লীগ সম্পর্কে, মানে যে সমস্ত খবর তাদের কাছে গেছিল সেগুলো কিছুটা সত্য, বাকিটা সর্বৈব মিথ্যা। এখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই একই চোখে বাংলাদেশকে দেখবে। আপনাকে যে এখানে বসানো, আপনাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়ে উন্নীত করা, এই জন্য আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি, কনগ্রাচুলেশন। আপনার এই উন্নতি আরো দীর্ঘায়িত হোক এবং ক্যাবিনেট মন্ত্রী থেকে আপনি আরো উপরে যান, আমাদের সঙ্গে কাজ করতে সুবিধা হবে। এবং দীনেশ ত্রিবেদী খুব কোলাবেড়ার লোক। দীনেশ ত্রিবেদী গভীরভাবে আপ্যায়ন করেন, যেটা 40 মিনিটের মিটিং ছিল সেটা 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল। অথচ নৈশ ভোজ ওদিকে বাতিল হয়ে গেল। এবার এরই মাঝখানে যখন মানে ওই বৈঠকটা যখন শেষ হয়ে গেছে, মানে নৈশ ভোজ শেষ হয়ে গেছে, আচ্ছা আগে দীনেশ ত্রিবেদীর কথা আগে আসে। দীনেশ ত্রিবেদীর যখন বৈঠক যখন শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেনা হেলিকপ্টারে তার যাওয়ার কথা ছিল রোহিঙ্গা পরিদর্শনে, রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে, কিন্তু তিনি সেনা হেলিকপ্টার ব্যবহার করেননি। তিনি একটি প্রাইভেট সংস্থার একটি প্লেনে ভাড়া করে তিনি পুরোটা ঘুরে আসেন। ঘুরে এসে তারপর আজকে সকালবেলা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। শেষ বৈঠকটা শুরু হয় আপনাদের স্থানীয় সময় সকাল 8টায়। বৈঠকে তারেক রহমানকে আগা 5 তলা, যাকে ময়দা ঠাসা বলে না, ময়দা ঠাসা ঠেসেছেন। এবং আমি বলেছিলাম সঙ্গে পুরো চুক্তির দস্তাবেজ নিয়ে যাবেন, এবং প্রকৃত অর্থে কিন্তু চুক্তির দস্তাবেজ নিয়ে গেছিলেন। 2টো চুক্তি, একটা হচ্ছে 10 পয়েন্টের এগ্রিমেন্ট, যেটা লন্ডনে হয়েছিল, তারেক রহমান নিজে সই করেছিলেন, আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে এগ্রিমেন্ট। ক্লজ ধরে ধরে প্রত্যেকটার উত্তর চাওয়া হয়েছে। একটার উত্তর ফ্লাম্বিং করা ছাড়া তারেক রহমান
কোনো সদুত্তর দিতে পারেননি। এই মিটিংটাও শেষ হয়ে যায় প্রায় 20 মিনিটের মধ্যেই। এর মধ্যে উনি আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন। যখন মানে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের খলিলুর রহমানকে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন না, হয়নি। সবেতেই না। তার চা বিস্কুট খাওয়ার জন্য ওইখানে আলোচনা হয়েছে। যে সময় উনি বলছেন যে না হয়নি, সেই সময় কিন্তু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কথাবার্তা চলছে। বিপরীত মুখী দুটি খবর। একদিকে দেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন আওয়ামী লীগের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে কিনা আমি জানি না। আর অন্যদিকে সেই সময়ই ঘোর সময় ধরে সেই সময়ে কিন্তু আবার ওদিকে আওয়ামী লীগের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। বিএনপি টিএনপি কারোর সঙ্গে তার কোনো কথাবার্তা কিছু হয়নি। তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর তিনি সোজা ফিরে আসেন হোটেলে। হোটেল থেকে কিছুটা সময় মানে বিশ্রাম নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আজকে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে ঠিক হয়েছে। সময়টা কখন আমি জানি না। ফলে আপাতত যেটা দাঁড়ালো, সার্জিও গোরের এই যে সফর, সেই সফরকে ঘিরে যে উত্তেজনার আবহাওয়া ছিল সেটাই পুরো জল ঢাললো। এবং চীনের সঙ্গে যে সমঝোতাপত্র এবং চুক্তিগুলো হয়েছিল সেগুলো সমস্ত ঠান্ডা করে ঢুকে গেল। এটা হবেই, এটা জানতেন তারেক রহমান সরকার, এবং তার জন্যে কিন্তু এই যে চীনা রাষ্ট্রদূত তিনি যে বারবার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন এবং বাংলাদেশ সরকার তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করছিল না, সেটা কিন্তু এই জন্য। অর্থাৎ চীন ঠান্ডা ঘরে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক প্ল্যাটফর্মে। আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে, মনে করে দেখুন, আপনারা তো ভুলে যান। ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে বলে একটা আমি কপি করেছিলাম বহুদিন আগে। সেই ওভারল্যাপিং পদ্ধতির কথাই কিন্তু আবার উনি বলেছেন যে আমরা একে অপরের স্বার্থ দেখে চলব। ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তারিত কথা হয়েছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে। আমাদের এখানে তো কথাও হয়েছে, দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা হয়েছে। আর এই ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তর ঝাড় খেয়েছে তারেক রহমান এবং খলিলুর রহমান দুজনে, যার জন্য এখন খলিলুর রহমান এবং তারেক রহমান তাদের দেখবেন খুব বিষণ্ণ, তারা হতাশ এবং তারা বেগে গেছেন আর কি। এবার বুঝে গেছেন, পরিষ্কার বুঝে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হাত ছেড়ে দিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাকআপটা ছিল সেই ব্যাকআপটা মার্কিন যুক্তরাষ্ট্র তুলে নিল আর কি, সোজা কথায়। এবার তোমার রাস্তা তুমি দেখে নাও, আমরা আমাদের রাস্তা করে নেব। আমি যে বলছিলাম না আপনাদেরকে খুব সেপ্টেম্বর অব্দি এগোবে না, তার আগেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন। সেই এই মিটিংটার পরে এবার কি আপনার মনে হচ্ছে না যে 7-10 দিন বাদে সরকারের কি অবস্থা হবে? এবং আমি আর একটা কথা বলেছিলাম যে
শেখ হাসিনা ঢোকার 4 থেকে 6 মাসের মধ্যে সরকার পড়ে যাবে। এখন যে অবস্থা শোনা যাচ্ছে, জামায়াত এবং এনসিপি যদি পদত্যাগ করে তাহলে সরকার তো সংকটে, সরকার তো পড়ে যাবে। কি হবে এখন খুব একটা ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন, অনেক ঘটনা ঘটবে। আমি বলেছি না, এই আগস্ট থেকে শুরু হবে, সেপ্টেম্বরের মধ্যে সব খতম, সাফ সাফ হয়ে যাবে একদম। এর মধ্যে 6 জন সাংবাদিককে ডাকা হয়েছিল, আমি বললাম বোধহয়, তাদের কাছ থেকে সমস্ত জানা হয়েছে যে কজন সাংবাদিককে জেলে ঢোকানো হয়েছে, কাদের কাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, মানবাধিকার ইস্যু কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে, সব তাদের কাছ থেকে জেনে নিয়েছে। আমি নাম কারো বলবো না, আমি নামগুলো জানি কিন্তু আমি নাম বলবো না, কারণ এটা সম্পূর্ণ তাদের জীবনের ব্যাপার, তাই নাম বলাটা উচিত হবে না। তো আপাতত খবর এখানেই শেষ। কাল থেকে আবার নতুন নাটক, বিএনপি শুরু হবে, এই জামায়াত এনসিপি বনাম বিএনপি। নতুন নাটকের জন্য এবার আপনারা তৈরি থাকুন। এদিকে শেখ হাসিনা ব্যাগপত্র গোছাচ্ছেন, তিনিও দেশে ফিরবেন, কোন পথে ফিরবেন সেটাও আমি জানি না, সেটাও পরে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। নমস্কার, আমি তরুণ ঘোষ। তাহলে ও কথাই রইল, আপাতত আমরা চললাম, আবার দেখা হবে 2029-এ। আমি বলছি আশরা পার্টির কথা, সেই তো তাদের কথা শুনে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হলো। তাহলে আমি যখন প্রথম ভিডিওটা করে মোদিজির সমালোচনা করেছিলাম, রাম ভক্তরা একেবারে লাফালাফি করে আমার এখানে এসে কমেন্টে গালি দিয়ে ভর্তি করে দিয়েছিল যে আপনি এই কথা বলেন কি করে ভারতবর্ষে থেকে, আপনি বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন, আপনি বিরোধীদের থেকে পয়সা খেয়েছেন, নানানতর অভিযোগ, দালাল ফালাল হ্যান ত্যান। কারণ আমি কি বলেছিলাম যে ফোড়াকে কখনো বাড়তেই দেয়নি, তার উপরে গরম জল দিয়ে ডেটল দিয়ে ভালো করে ওয়াশ করে বড়ি পাউডার বা নেভাসাল পাউডার দিয়ে তাকে করে দাও। গণতন্ত্র, আমাদের দেশের গণতন্ত্র বলে একটা ব্যাপার আছে না, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আজকের দিনে না, জিসকা লাঠি উসকা ভ্যাঁস। আপনি গণতন্ত্র করতে গিয়ে কি করেছেন, এই নিয়ে আপনার 3টে শিক্ষা হলো। প্রথম হচ্ছে শাহিনবাগ, সেটা 3 মাস চলার পর অর্থ সংকটের জন্য শাহিনবাগ উঠে গেল। এরপরে হলো কৃষি বিল, 40-50 হাজার লোক, সাধারণ কৃষক থেকে আরম্ভ করে ট্রাক্টর চালায়। আমি জানি না ভারতবর্ষে কটা কৃষকের ট্রাক্টর আছে। ট্রাক্টর নিয়ে একেবারে আপনার দিল্লি দখল করে ফেললো, দিল্লি ঢোকার মুখটাই দখল করে ফেললো। লোকের কি মানে অশান্তি সে যাতায়াতের। চললো প্রায় 3.5 থেকে 4 মাস, বসতে দিয়েছি, কারণ গণতান্ত্রিক ভাবে তারা বিপ্লব করছে, আন্দোলন করছে। গণতন্ত্রে তো সবার বলার অধিকার রয়েছে। গণতন্ত্রে কি হলো, লাস্টে
কৃষি বিল প্রত্যাহার করতে হলো। এটা হলো আপনার প্রথম হার। দ্বিতীয় হারটা হলো, যে যতই চেল্লাক না কেন রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদী হারলেন আরশোলা গ্যাংয়ের কাছে। এই প্রথম দিন আমি যখন বলেছিলাম ধর্মেন্দ্র প্রধান একটি অকর্মণ্ড, তাকে দায়িত্ব নিয়ে তার পদত্যাগ করা উচিত, নইলে ফোর্সফুলি মোদীজির উচিত তাকে হটিয়ে দেওয়া। সেদিন যদি ওই কাজটা করতেন, সম্ভবত 20 তারিখ আমি এই ভিডিওটা করেছিলাম, সেদিন যদি ওই কাজটা করতেন তাহলে আজকে কিন্তু এই দিনটা দেখতে হতো না যে এরা হা 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 করে হাসছে এবং মিষ্টি বিতরণ হচ্ছে শাহিনবাগের বাইরে, এবং রাহুল গান্ধী এবার তাল টুকছেন। এবার আর সংসদের কথা হবে না, সংসদে আলোচনা করে কিছু হবে না, যা হবে রাস্তায় হবে। কারণ আপনি সুযোগ দিয়েছেন, তাই বললাম আপাতত যাচ্ছে 2029 নির্বাচনের আগে আবার ঠিক দেখবেন এই আরশোলা গ্যাং আবার একটা কিছু নিয়ে উপস্থিত হয়ে গেছে। আপনি সুযোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্য টাটা সিঙ্গুরে কারখানা করতে এলো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির চমকাবার জন্য, সিংহাসন দখল করার জন্য সেখানে বসে পড়লেন, অনশন করছেন ওখানে। তা আমরা তখন বলেছিলাম যে লাঠি চালিয়ে তুলে দিন, নইলে আপনার স্বপ্নের প্রকল্প কিন্তু ভেস্তে যাবে। টাটা টানা চেষ্টা করলো, ওই বিক্ষোভের মধ্যে টাটা কাজ চালালো, কখনো বন্ধ করলো, কখনো চালালো, কখনো বন্ধ করলো। একটা সমঝোতার চেষ্টা করা হলো। তখন রাজ্যপাল ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী পশ্চিমবঙ্গের। বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজভবনে তিনি বৈঠক করলেন রাত্রি 12:30। আমার মনে আছে, গরমকাল, গাড়ির মধ্যে এসি চালিয়ে আমি চুপ করে রাজভবনের বাইরে বসে আছি। 1:45 নাগাদ খবর এলো, সবাই আপনারা আসুন। তাড়াতাড়ি এসি বেসি বন্ধ করে গাড়ি লক করে আমিও ছুটলাম। গিয়ে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার জায়গায় অনড়। সিঙ্গুরে শিল্প হতে দেব না। কেন না? ওটা উর্বর জমি। ততক্ষণে কিন্তু সিঙ্গুরের মাটিতে কিন্তু আপনার পাথর ফেলে কংক্রিট হয়ে গিয়েছে। টাটাদের ন্যানো কারখানা তখন কমপ্লিট হয়ে গিয়েছে। সেই খবর প্রকাশিত হওয়ার পর তার পরের দিন টাটা প্রকাশ্যে বললেন মমতাকে উদ্দেশ্য করে, আপনি তো আমাকে কপালে ট্রিগার টিপে দিলেন। সঙ্গে সঙ্গে মোদী, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি লাফিয়ে পড়লেন। লাফিয়ে পড়ে টাটাকে সমাদরে নিয়ে গিয়ে সানন্দে নিয়ে গেলেন। সানন্দে নিয়ে গিয়ে তিনি সানন্দে টাটার কারখানা, গাড়ি কারখানা খুললেন। এখন দেখুন সানন্দের পুরো চেহারা পাল্টে গেছে। আর পশ্চিমবঙ্গের ওই জায়গায় একটা ফসলও হলো না। টাটার ওই কঙ্কাল সার এটা পড়ে রয়েছে। টাটা ক্ষতিপূরণ দাবি করলো, সে ক্ষতিপূরণের পয়সাতে 1 পয়সা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
দেয়নি, আর টাটা পাবে বলে মনেও হয় না। এখন বিজেপি সরকার এসছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, দেখা যাক কি হয়। তবে টাটা যেখান থেকে চলে যায় সেখানে কি আর আপনার অন্য কোন রকম শিল্প আসে? উল্টে কি হলো, তার গদিটাই চলে গেল বোধহয় বটে যাবে। সিপিএম ওয়াশ আউট হয়ে গেল 2011 সালে। তাই বলেছিলাম আমি যে এদেরকে সুযোগ দিতে নেই। জিসকা লাঠি উসকা ভ্যাস, যুগটাই পড়েছে এইটা। লাঠির ডগায় রাখুন, দেশ সিধে থাকবে। যেমন আমরা উত্তরপ্রদেশের যোগী করছে, এখন বর্তমানে পশ্চিমবঙ্গে হচ্ছে গুন্ডা দমন আইন, বেশ কয়েকটা ধরা পড়েছে। আমাদের এখানে বিক্ষোভ দেখাতে গিয়ে বোতল ছুঁড়েছিল, সব চিহ্নিত করে। বলতে বাধ্য হচ্ছি সব কিন্তু মুসলিম, সব বেটিয়া বুরুজ, পার্ক সার্কাস, ইকবালপুর, মমিনপুর, এই সমস্ত অঞ্চলের। আপনি বলুন আমাদের দেশে কটা মুসলিম ছেলে পিলে আইএএস আইপিএস হয়েছে, ডাক্তার হয়েছে, কটা? হাতে গোনা। এরা হচ্ছে দাঙ্গাবাজ। 4 বেলা সস্তায় খাবার পাচ্ছে, চলে আসছে। দিল্লিতেও তাই হয়েছে, আমি ভিডিও দেখিয়েছি। দাড়িওয়ালা সব খাবার বেলাচ্ছে। এবার জুনেদ ভাই তো জানে না, যিনি খাবার বিলিয়েছিলেন জুনেদ ভাই, তিনি জানেন না, অতটা বুঝতে পারেননি, হিসেবে রাখতে পারেননি যে তার পরিবার উত্তরপ্রদেশে থাকে। আর উত্তরপ্রদেশটা কার আন্ডারে? যোগীর আন্ডারে। যোগী ফটাফট মানে ওই জুনেদ ভাইয়ের সমস্ত পরিবারকে, বাপ ঠাকুরদা বউ নাতি পুতি যা আছে সব তুলে থানায় ঢুকিয়ে দিয়েছে। আগে জুনেদ এসো, তবে ছাড়ব। জুনেদ ভাই তখন গামলা টামলা ছেড়ে, জুনেদ ভাই নিজে বাঁচার জন্য, বাপ মাকে বাঁচার জন্য, বউকে বাঁচার জন্য জুনেদ ভাই ছুটেছে। জুনেদ ভাইকে লগাবে পড়েছে, বাকিদের ছেড়ে দিয়েছে। এবার জুনেদ ভাইয়ের ডান্ডা হয়ে যাবে। এখন আপনি ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি? আপনাকে যে 3টে যে দিয়েছিলেন, মানে এই কংগ্রেস পার্টি, সৌরভ ঘোষ নাকি, তার এত দম্ভ, সে বলেছে প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে আমি দেখা করব না। সাহস পেয়েছে না, নিরপেক্ষ স্থানে। তো আমার নাড্ডাজির সঙ্গে কথা হলো, যাদের ধরা হচ্ছে তাদের ছেড়ে দিতে হবে, সমস্ত মামলা তুলে নিতে হবে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। 3টেই মানতে হয়েছে। এই যারা আজকে ঢাকঢোল পেটাচ্ছে না, মোদিজির জয়, মোদিজির জয়, আসলে মোদিজির পরাজয়। 2029-এ এইভাবেই যদি চলেন, 2029-এ আবার আরশোলাবাদীর সঙ্গে মোদিজির দেখা হবে এবং রাজপথে দেখা হবে, কথা হবে, যদি পরিস্থিতি না পাল্টায়। এই তো বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে, কদিন মুলতুব দেওয়া হয়ে যাবে, কিন্তু তার আগে এফসিআর এ বিলটি প্রেজেন্ট করা হয়েছে। এবার এফসিআর এ নিয়ে দেখুন কি হয়। আবার আরশোলাবাদী নেমে আসে। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, যেটা আমি বলেছিলাম কদিন বাদে আমি বলবো,
রাষ্ট্রগুলো ওই FCR এর মাধ্যমে এই মাদ্রাসা, তারপর মসজিদ, আর ব্রিটেন কি করে MI6, তারা খ্রিস্টান মিশনারিকে ওরা ডলার পাঠাচ্ছে, পাউন্ড পাঠাচ্ছে, আর বেদার ধর্মান্তকরণ হচ্ছে। বলে এত খ্রিস্টান এলো করতে, ভারতবর্ষের এত খ্রিস্টান ছিল না। কেরালায় আপনি যান, সব খ্রিস্টান হয়ে গেছে, আর বাকি সব মুসলিম হয়ে গেছে। হিন্দু আর বাকি নেই কেরলে, হয় খ্রিস্টান না হলে পরে মুসলিম। এত ধর্ম পরিবর্তন হয়েছে। কে করেছে? সুযোগ কে দিয়েছে? সুযোগ তো আমাদের সরকারই দিয়েছে। গণতন্ত্র দেখাতে গেছিল, আপনার গণতন্ত্র, দেশ চলে যাক, আপনি বিদেশে বিশ্বগুরু হয়ে ঘুরুন, আপনারা যারা আমায় গালাগালি করার তারা আমায় গালাগালি করে যান, কিন্তু এটা যে মোদিজির পরাজয়, তিনটে শর্ত মানিয়ে উনি যে পরাজিত হলেন, এটা ইতিহাসে লেখা থাকবে। ধন্যবাদ।